that taken? Is that out? It is. Dhananjay De Silva goes. That has to be close. Yes, it's given. মুস্তাফিজ সাকিবদের বোলিং নৈপুণ্যে কলম্বো টেস্টে নিয়ন্ত্রণ টাইগারদের। শ্রীলঙ্কার লিড 139 রান, হাতে আছে 2 উইকেট। ইতিহাস রচনা করার সংকল্প মোসাদ্দেক সৈকতের। 160 এর মধ্যে ক্লোজ করা, যদি আমরা 160 এর মধ্যে তাদের অল আউট করতে পারি সেটা আমাদের জন্য খুব একটা ডিফিকাল্ট হবে না জেতাটা। ১৭তম টেস্টে বাংলাদেশ ক্রিকেট দলের সামনে জয়ের সুযোগ। মাঠ ও মাঠের বাইরে বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। দর্শক, বাংলাদেশের ১৭তম টেস্ট নিয়ে কথা বলতে আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। আশরাফুল ভাই, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগতম। ধন্যবাদ। আশরাফুল ভাই, চতুর্থ দিন কলম্বো টেস্টে শেষ হয়ে গেছে। এই মুহূর্তে কিন্তু ম্যাচের নিয়ন্ত্রণে পুরোপুরি বাংলাদেশ, সেটি হয়তো আপনি জানেন, বাংলাদেশের অগণিত টাইগার ভক্তরাও জানে। আমরা এই বিষয় নিয়ে আপনার সাথে কথা বলবো, তবে তার আগে আজকের যে দিনের যে রিপোর্টটা, সেই প্রতিবেদনটা একটু দেখে আপনার কাছে ফিরছি। শুরুতেই জয় বাংলা কাপ টেস্ট সিরিজের খবর। কলম্বোতে ১৭তম টেস্ট স্মরণীয় করে রাখার আভাস দিচ্ছে বাংলাদেশ। করুণারত্নের সেঞ্চুরিতে চতুর্থ দিন শেষে স্বাগতিকরা ১৩৯ রানের লিড পেলেও টাইগার বোলারদের দাপটে ধুঁকছে শ্রীলঙ্কা। দিন শেষে তাদের সংগ্রহ ৮ উইকেটে ২৬৮ রান। ওভালের সকালটাই শুরু রৌদ্র ঝলকানি দিয়ে, যাতে দুটি ছড়ালো মিরাজের ডেলিভারি আর হকচকিত উপুল থারাঙ্গা। তখনই অনুমান করা গিয়েছিল দিনটা বুঝি হতে চলেছে বাংলাদেশের। তবে এরপরই করুণারত্নে আর কুশাল মেন্ডিসের ব্যাটে শক্ত প্রতিরোধ লঙ্কানদের, যা চলল লাঞ্চ অব্দি। বিরতি থেকে ফিরে মুস্তাফিজের জোড়া আঘাত, মেন্ডিস কাটা পড়েন কাটার মাস্টারের বলে। এরপর ইনফর্ম চান্ডিমালকেও বোকা বানান মুস্তাফ। আবারও স্বপ্নের শাখা প্রশাখায় হাতছানি ইতিহাসের। ১৭৬ থেকে ১৯০ এর মধ্যে স্বাগতিকরা হারালো তাদের মূল্যবান ৩ উইকেট। প্রতিপক্ষের মিডল অর্ডারদের ধসিয়ে দিতে সামনে থেকে নেতৃত্ব দিলেন সাকিব। ডি সিলভাকে ফিরিয়ে ভূমিকা রেখেছেন মুস্তাফিজও। শেষ বিকেলে সম্ভাবনার উইকেট, কিন্তু গলার কাটা সেঞ্চুরিয়ান করুণারত্নে। ২১৭ রানে তাকে উপড়ানোর দায়িত্বে বিশ্বসেরা অলরাউন্ডার। এরপরে তাইজুলে কাটা হেরাত। পালা এবার যত তাড়াতাড়ি থামানো যায় সিংহদের। প্রথম ইনিংসে দৃঢ়তা দেখানো লঙ্কান টেলেন্ডার্সদের আবারও প্রতিরোধের চেষ্টা, তাতে কোনো বিপর্যয় না পড়ে ৮ উইকেটে দিন শেষ করেছে স্বাগতিকরা। আরও একটি ভালো দিন, যাতে সম্ভাবনা রুখে ইতিহাস রচনার। এখন দরকার দুটি ভালো বল, সেই সঙ্গে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং দৃঢ়তার। তবেই তো স্মরণীয় হয়ে রইবে টাইগারদের ১৭তম টেস্ট। কলম্বোর পিসারা ওভাল থেকে এস এম ইকবাল, সময় সংবাদ, শ্রীলঙ্কা। দর্শক, আমরা ম্যাচ রিপোর্টটি দেখছিলাম, এবার সরাসরি চলে যাব আশরাফুল ভাইয়ের কাছে। আশরাফুল ভাই, আজকের ম্যাচ রিপোর্টটাও দেখলাম। শ্রীলঙ্কার ব্যাটিং বিশ্লেষণ করতে গেলে সবার আগে যেটি আসবে সেটি হচ্ছে গিয়ে দিমুথ করুণারত্নের ব্যাটিংটা। তো সেই করুণারত্নের ব্যাটিং এর ব্যাপারে আপনার কাছে আসলে প্রশ্ন করব, তবে সেই প্রশ্ন করার আগে তার ব্যাটিং এর যে পরিসংখ্যানটা আজকের দিনে তিনি যা যা করেছেন, তিনি আসলে কিভাবে খেলেছেন, আমরা সেই বিষয়ে যদি একটা আমাদের কিছু পরিসংখ্যান দর্শকদের দেখাতে চাই, তাহলে কি দেখতে পারবো? দিমুথ করুণারত্নে তিনি কিন্তু ২৪৪ বল মোকাবেলা করেছেন, ১২৬টি রান করেছেন, 10টি 4-এর মার ছিল, একটি 6-এর মার ছিল। তিনি ডাবলস খেলেছেন, অবশ্য ডাবলস নিয়েছেন 11টি এবং সিঙ্গেলস খেলেছেন 58টি। তিনি সাকিবের বলে তার উইকেটটি হারিয়েছেন। উইকেটের চারপাশেই কিন্তু তার যথেষ্ট পরিমাণ ভালো দক্ষতা রয়েছে। তিনি একজন বামহাতি ব্যাটসম্যান, তারপরও আমরা যতদূর দেখছি তিনি কিন্তু যথেষ্ট পরিমাণ, কেন জানি মনে হচ্ছে যে অন সাইডে কিছুটা কম শট খেলে অফ সাইডে আসলে বেশি খেলেছেন। সেক্ষেত্রে হয়তো তার অফ জোনটা অনেক বেশি স্ট্রং, আমরা সেটা কিন্তু বুঝতে পারছি। কিন্তু তিনি পুল শটও ভালো খেলেছেন, সেটাও আমরা তার ওয়াগন হুইলে অন্ততপক্ষে দেখতে পাচ্ছি। তো আমি যদি এখন এই পরিসংখ্যান থেকে আপনাকে জিজ্ঞাসা করতে চাই, আপনি নিজেও একজন ব্যাটসম্যান, পুরোদস্তুর ব্যাটসম্যান, বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান, তো সেই জায়গা থেকে করুণারত্নের এই ব্যাটিংটাকে আপনি কিভাবে দেখছেন? তাদের ইনিংসের এরকম ধরনের বিপর্যয়ের ক্ষেত্রে বা সেই বিপর্যয়টাকে সামাল দেওয়ার জন্য এক প্রান্ত আগলে রেখে ব্যাটিংটাকে কতটুকু গুরুত্বপূর্ণ মনে করেছেন আপনি? অবশ্যই আপনার এই টেস্ট ম্যাচে যদি আমরা দেখি, 2 ইনিংসে 2টা ব্যাটসম্যান কিন্তু
অসাধারণ ইনিংস খেলেছে। ফার্স্ট ইনিংসে চন্দ্রিমাল তার 138 যে ইনিংসটা খেলেছে সেই কারণেই কিন্তু 330+ রান করেছে। আদারওয়াইজ তারা কিন্তু রানটা একসময় মনে হচ্ছিল যে 250-র মধ্যে অল আউট হয়ে যাবে। আজকে এই ইনিংসটা আমি বলবো যে এই ইনিংসের কারণেই কিন্তু রানটা 139 এখন পর্যন্ত তারা লিড নিতে পেরেছে। অসাধারণ একটা ইনিংস। টেস্ট ক্রিকেটে যেই ধরনের ইনিংসটা সবাই আশা করে এবং বিশেষ করে টপ অর্ডার ব্যাটসম্যানদের কাছ থেকে। নতুন বলে আমাদের মিরাজ বল করেছে, সে কিন্তু টাফ টাইম দিচ্ছিল লেফট হ্যান্ডি ব্যাটসম্যানদের, বিশেষ করে তারাঙ্গাকে কিন্তু 3 ইনিংসে আউট করেছে এবং এই ইনিংসের আগের 3টা ইনিংসই কিন্তু অত বড় রান করতে পারে নাই। আজকে তার কিন্তু ডিউ ছিল শ্রীলঙ্কা টিমের জন্য এবং অসাধারণ একটা ইনিংস খেলেছে। লাকি যে আমরা শেষের দিকে সাকিব অসাধারণ একটা ডেলিভারিতে আউট করতে পেরেছি। তারপরেও আমি মনে করি যে উইকেটটা খুবই চমৎকার। এখন পর্যন্ত ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট আমার মনে হচ্ছে যে অতটা ডিফিকাল্ট না এখনো মনে হচ্ছে। তো কালকে সকালবেলা যদি আমরা আর্লি 2টা উইকেট নিয়ে নিতে পারি তখন হয়তো 139-এর থেকে হয়তো ম্যাক্সিমাম যত তাড়াতাড়ি নেওয়া যায় 150-র মধ্যে যদি আমরা আউট করতে পারি তখন আমাদের জন্য জিনিসটা সহজ হয়ে যাবে। আচ্ছা, আসলে ভাই আরেকটা বিষয়, সেটা হচ্ছে কি আমরা শ্রীলঙ্কার ইনিংসে দেখেছি শুধুমাত্র এই দিমুথ করুণারত্নেই নয়, আমরা দিলরুয়ানকেও দেখেছি যে সময়ের প্রয়োজনে তিনি এমন ভাবে ব্যাটিংটা করেছেন যেটাকে আসলে টেস্ট মেজাজি ব্যাটিং এর ক্ষেত্রে 80 দশকের ব্যাটিং হিসেবেও আমরা এই যুগে দেখতে পারি। হ্যাঁ অবশ্যই। এই ব্যাটিংটাকেও আপনি কিভাবে দেখবেন? অবশ্যই আপনি যদি দেখেন পেরেরার এই ইনিংসের আগের 3টা ইনিংস আমাদের সাথে যে খেললো গলে এবং এই টেস্টের ফার্স্ট ইনিংসে, সে কিন্তু খুব অ্যাটাকিং মুডে ছিল। কিন্তু আজকে কিন্তু টোটালি ডিফারেন্ট। 126 বল খেলে মাত্র 26 রান করেছে, তাও কিন্তু লাস্টের দিকে সে আপনার 18টা রান করেছে। আদারওয়াইজ সে কিন্তু অলমোস্ট 115 বল খেলে 8 রান করেছিল। তো অবশ্যই তাদের একটা প্ল্যান ছিল যে যত সময় তারা কিল করতে পারে, কারণ এখনো 3টা সেশন বাকি আছে, 90 ওভার খেলা বাকি আছে। তো সবাই জানে যে আমরা যদি দেখি যে রিসেন্টলি অস্ট্রেলিয়া এসে কিন্তু 3-0-তে হেরে গিয়েছে শ্রীলঙ্কাতে। একটা ইনিংসে কিন্তু তারা 98 রানের লিড নিয়েছিল অস্ট্রেলিয়া, সেখান থেকেও কিন্তু তারা ইনিংসে হেরেছে। তো এই কারণেই ওদের একটা প্ল্যান ছিল যে আমরা খেলাটা যত লম্বা করতে পারি। লাস্টের উইকেট পার্টনারশিপটা আসলে আমি মনে করি যে আমাদের জন্য একটু যদিও অতটা টাফ টাইম হবে না ইনশাল্লাহ, কিন্তু যত আর্লি যদি আমরা নিতে পারি, কারণ 39 রানের পার্টনারশিপটা আমি মনে করি যে একটু আমাদের জন্য একটু চিন্তা হয়ে গিয়েছিল শেষের দিকে। আচ্ছা, শ্রীলঙ্কার টেলেন্ডাররা যে ব্যাটিংটা করছেন এখন পর্যন্ত, আমরা প্রথম ইনিংসেও দেখেছি যে প্রথম দিকে তাদের টপ অর্ডাররা কলাপস করলেও দীনেশ চন্ডিমালের সহায়তায় কিন্তু তাদের টেলেন্ডাররা একটা ভালো 143 রান করেছিল লাস্ট 3 উইকেটে। তো একটা ভালো স্কোর তারা দাঁড় করাতে সক্ষম হয়েছিল, মানে স্কোর শিটটাকে অনেকটা সুস্থ কিংবা কি বলা যায় স্বাস্থ্যবান রূপে তারা কিন্তু এই টেলেন্ডারদের কল্যাণী তারা তৈরি করতে পেরেছিল। এখন যদি দেখা যাচ্ছে, আমরা যদি এই ইনিংসটাও দেখি, মিডল অর্ডার কলাপস করেছে, টপ অর্ডার নয়, কিন্তু তারপরেও কিন্তু টেলেন্ডাররাই আসলে লড়াই করছেন একটা বড় লিডের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আপনার কাছে কি মনে হচ্ছে যে আসলে বারবারই কেন টেলেন্ডাররা বাংলাদেশের বোলারদের বিপক্ষে এই সুযোগটা নিচ্ছে? কারণ আমাদের আসলে একটা জেনুইন ফাস্ট বোলার দরকার যে 140+ বল করে এবং রিভার্স সুইং করাতে পারে। বিশেষ করে এই সময় কিন্তু টেলেন্ডার ব্যাটসম্যানদেরকে এই ধরনের পেস বোলার লাগবে যে আপনি শার্প ইনসুইং একটা ইয়র্কার করবে বা বাউন্সারে আউট করবে। কিন্তু আমাদের কিন্তু যদিও আমাদের এই কারণেই হচ্ছে কারণ ওরা কিন্তু অলরেডি 80 ওভার খেলে ফেলেছে। সেকেন্ড নিউ বলে যখন আমরা বল করছিলাম তো আমাদের বলাররা কিন্তু অলরেডি টায়ার্ড হয়ে গিয়েছে, এই কারণে হয়তোবা তারা শেষের দিকে একটা পার্টনারশিপ করতে পেরেছে। তো অবশ্যই বড় বড় টিমগুলা কিন্তু এই ধরনের সিচুয়েশনগুলোতে তাদের জেনুইন ফাস্ট বোলার দিয়ে উইকেটগুলো নেওয়ার চেষ্টা করে বা একটা জেনুইন খুব ভালো একটা স্পিনার দিয়ে। যদিও উইকেটে অতটা স্পিনে অতটা হেল্প ছিল না, তারপরেও কিন্তু আমি মনে করি যে আজকের দিনে আমার কাছে মনে হয় যে তাইজুল একটু কম বল করেছে, মাত্র 10টা ওভার বল করেছে। সাকিব অনেক বল করেছে 30 ওভার, 3টা ব্রেক থ্রু দিয়েছে, কিন্তু আরেকটু হয়তো তাইজুলকে আমরা বেশি ইউজ করতে পারতাম আমার মনে হয় এই জায়গাটাতে। তো আশা করব কালকে সকাল সকাল যেন আমাদের 2টা উইকেট নিয়ে নিতে পারি খুব কুইক।
আশরাফুল ভাই, আজকের যে দিনের সামগ্রিক খেলা, এই দিনের খেলা শেষে মোসাদ্দেক হোসেন সৈকত এবং করুণারত্নে পোস্ট ম্যাচে কথা বলেছেন, অর্থাৎ দিন শেষে যারা যে কথা বলেন সেই কথাগুলো বলেছেন। আমরা সেই কথাগুলো একটু শুনতে চলে যাব। তবে তাদের কথা শুনে আমরা আগামীকালকে বাংলাদেশ দলের যে প্ল্যানিং আছে সেই প্ল্যানিং সম্পর্কে আসলে ধারণা পাবো, কিংবা শ্রীলঙ্কার যে প্ল্যানিং আছে সেই সম্পর্কে অবশ্যই ধারণা পাবো। এবং সেটা পেলে পরে আবার আপনার কাছে আমরা প্রশ্নে চলে আসব যে আসলে আমরা আসলে তাদের মাঝখান থেকে বা তাদের পরিকল্পনাটা কি। তারপরে আমি আপনার কাছে আবার প্রশ্নে আসছি। দর্শক, মানে ওয়ান অফ দ্য বেস্ট পেস বলার এখন ওয়ার্ল্ডে, এবং সাকিব ভাই তো বরাবরের মতোই বেস্ট। তো আসলে তাদের দুজনের কি দায়িত্ব তারা সেটা খুব ভালো করে জানে, যে টিমে তাদের দায়িত্বটা কি, এবং তারা সেটা পালন করার চেষ্টা করছে। তারা জানে যে কি করা লাগবে এই সময়টা, তারা শুধু এটা ইউজ করছে এবং আমরা সাকসেস হয়েছি। ওদের রান খুব বেশি এখনো হয় নাই, 135-140-এর মতো হয়েছে। তো আমরা চেষ্টা করবো 160-এর মধ্যে ক্লোজ করা। যদি আমরা 160-এর মধ্যে তাদের অল আউট করতে পারি, সেটা আমাদের জন্য খুব একটা ডিফিকাল্ট হবে না জেতাটা। আমার মনে হয় আমাদের টেলেন্ডাররা এখন যারা আছেন তারা যদি ভালো ব্যাটিং করেন তাহলে 200 লিড নেওয়া সম্ভব, এবং সেটি করতে পারলেই আমরা খুশি থাকবো। দর্শক, আমরা যেমনটা শুনছিলাম, আসলে মোসাদ্দেক হোসেন সৈকত আজকের দিন শেষে যে প্রেস কনফারেন্সে তার বক্তব্য তুলে ধরছিলেন টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে। সেখানে কিন্তু সাকিব এবং মুস্তাফিজের ভূয়সী প্রশংসা করেছেন এই মোসাদ্দেক হোসেন সৈকত। তাদের পরিকল্পনায় আসলে এটাই ছিল হয়তোবা। এবং পরবর্তীতে কিন্তু করুণারত্নে যে আজকের দিন শেষে যে কনফারেন্সে তিনিও অংশ নিয়েছেন এবং তিনিও যে কথাগুলো বললেন, তাদেরও একটা পরিকল্পনার কথা তুলে ধরেছেন। তো আশরাফুল ভাই, আজকের দিনের কিন্তু সফল বোলার বাংলাদেশের পক্ষে এটা কিন্তু একদম চোখে পড়ার মতন, এবং সবাই সেটা জানে। মুস্তাফিজ এবং সাকিব তারাই প্রয়োজনের সময় ব্রেক থ্রু গুলো এনে দিয়েছেন। আমরা সাকিবের আজকের এই বোলিং পরিসংখ্যানটা একটু দেখে নেব, দর্শকদেরকে আমি সেটাই দেখাতে চাইবো, এবং তারপরে মুস্তাফিজেরটা আমরা দেখে নেব। এবং এই দুজনের বোলিং বিশ্লেষণটা, বোলিং ফিগারটা দেখানোর পরে অবশ্য আপনার কাছে আমরা আবারও আলোচনায় আসবো। যদি প্রথমেই সাকিবের বোলিং ফিগারটা একটু দেখতে চাই, তাহলে আমরা যেটি দেখতে পাবো সেটি হচ্ছে এই দ্বিতীয় ইনিংসে তিনি ওভার করেছেন 30টি, মেডেন নিয়েছেন 8টিতে এবং রান দিয়েছেন 61, উইকেট পেয়েছেন কিন্তু 3টি। টেস্টে ইকোনমি যথেষ্ট পরিমাণ দৃষ্টিনন্দন, অবশ্যই দৃষ্টিনন্দন বলতে হবে। 2.03 হচ্ছে তার ইকোনমি, অর্থাৎ যথেষ্ট পরিমাণ তিনি ভুগিয়েছেন শ্রীলঙ্কান বোলারদের। শুধুমাত্র উইকেট নিয়েছেন তাও না, তাকে খেলতে গিয়ে বেশ বেগ পেতে হয়েছে, সেটি কিন্তু স্পষ্ট। এরপরে যদি আমরা একটু মুস্তাফিজের বোলিং বিশ্লেষণটা দেখাতে চাই আপনাকে সহ দর্শকদেরকে, তাহলে আমরা কি দেখতে পাবো। মুস্তাফিজও কিন্তু সেই একই ধরনের বোলিং স্টাইল অবলম্বন করেছেন। তিনি 19টি ওভার, যদিও সাকিবের চেয়ে অনেক কম ওভার করেছেন, কিন্তু তিনিও 3টি উইকেট পেয়েছেন। যদিও তার বোলিংটা আসলে ক্রিকেট বিশ্বে এখন পর্যন্ত দুর্বোধ্য হয়েই রয়েছে। তিনি 52টি রান দিয়েছেন, তিনিও ওই আগে যেটি বলেছিলাম 3টি উইকেট পেয়েছেন। তার ইকোনমি হচ্ছে 2.73। তিনিও কিন্তু 3.25 রেটের চেয়েও, রান রেটের চেয়েও কিন্তু কম রান রেটে তিনি বোলিংটা করেছেন। অর্থাৎ তাকেও আমরা দেখতে পেয়েছি যে তাকে খেলতেও কিন্তু শ্রীলঙ্কান ব্যাটসম্যানদের যথেষ্ট বেগ পেতে হয়েছে। তো আশরাফুল ভাই, এবার আপনার কাছে চলে যাচ্ছি যে সাকিব এবং মুস্তাফিজ যে বোলিংটা করেছেন, আপনার কাছে কি মনে হচ্ছে যে আজকে পুরো দিনটায় বাংলাদেশ যে ডমিনেট করেছে, এই দুই বোলারকে দিয়ে বেশি বোলিং করানোটাই কি আসলে খুব বেশি পরিমাণে ভালো ছিল, নাকি কেন জানি মনে হচ্ছে যে আপনি একটু আগেও বলছিলেন যে তাইজুলকে আসলে কম ব্যবহার করা হয়েছে, এখানে মুশফিকের কিছু অদূরদর্শিতাও ছিল, বা তার হয়তো বা অধিনায়কত্বে কিছুটা ল্যাকিংস ছিল। তিনি চাইলেও যখন ডানহাতি দুজন ব্যাটসম্যান শ্রীলঙ্কানরা ক্রিজে ছিলেন, তখন বাহাতি বোলার হিসেবে আরো বেশ ভালোভাবে তাদেরকে ইউজ করতে পারতেন। এরকম আসলে কি মনে করছেন আপনি? আমি প্রথমে বলবো যে আমরা এই প্রথম দেখছি যে সাকিব আসলে 2টা টেস্ট ম্যাচে অলমোস্ট 110 ওভারের মতন বল করেছে। আমরা কিন্তু এর আগে আপনি যদি দেখেন তার টেস্ট ক্যারিয়ারে কিন্তু এত ওভার কখনই করেনি একটা 2টা টেস্ট ম্যাচ সিরিজে। তো প্রচুর বল করছে এবং ভালো লাগছে যে সে কিন্তু এই ম্যাচের এই ইনিংসে খুব সুন্দর মতন কামব্যাক করেছে। সে যেটা চাচ্ছে সেই বলটাই হচ্ছে। আনলাকি যে কয়েকটা ডিসিশন আমাদের পরে আসতে পারতো, আম্পায়ার্স কল ছিল না, এই কারণেই। তাহলে হয়তো দেখা যেত আজকেই হয়তো আমরা অল আউট করতে পারতাম। মুস্তাফিজের যেটা ইনজুরির পর থেকে এসে আমি বলবো যে প্রথম টেস্টে হয়তো বা ভালো বল করেছে, কিন্তু অতটা অ্যাগ্রেসিভ আমার কাছে মনে হয় নাই। কিন্তু এই টেস্টে কিন্তু খুবই অ্যাগ্রেসিভ মনে হচ্ছে, যে না, সে পুরোপুরি রিদমে ফিরে আসছে। হয়তো বা আরেকটু 10% হয়তো বা আরো কয়েকটা ম্যাচ খেলা আরো বাড়বে, বড় ইনজুরি ধকল কাটিয়ে তিনি আবার নিয়মিত ক্রিকেট। তো ওভারঅল আমি মনে করি যে অবশ্যই আমাদের লাঞ্চ ব্রেকের সময় কিন্তু তাদের মাত্র একটা উইকেট পড়েছিল এবং 8 রানের লিড ছিল।
তারপরে লাঞ্চের পরে এসে যে সাকিব এবং মুস্তাফিজ আপনার 5টা উইকেট নিয়ে ফেলেছে, সেখান থেকেই কিন্তু আসলে তাদের রানের চাকাটাও বন্ধ হয়ে গিয়েছে। অসাধারণ একটা সময় ছিল যে আপনার অলমোস্ট 34 ওভারে কোনো বাউন্ডারি হয় নাই শ্রীলঙ্কা টিমের। লাস্টের কয়েকটা ওভারে তারা বাউন্ডারি মেরেছে। তো ওভারঅল আমি মনে করি যে মুশফিকের আজকের টিম প্ল্যান তো একটা ছিলই, সেই প্ল্যানই ছিল, কিন্তু আমার কাছে মনে হয় যে একটু বেশি সাকিব বল করেছে, তাইজুল একটু কম বল করেছে। যেহেতু তাইজুল জেনুইন একটা স্পিনার নেওয়া হয়েছে টিমে, আমরা যদি দেখি এই টেস্টে কিন্তু তাইজুল 2 ইনিংসে খুব কম বল করেছে। তারপরও আর কি শেষের দিকে যেটা হবে যে আমাদের ম্যাচটা জিতা ইম্পর্টেন্ট, তো সাকিবকে হয়তো বা রেসপেক্ট করে এগেনস্ট টিম যখন খেলে সাকিবকে ওইভাবে একটা রেসপেক্ট করে, এই কারণে হয়তো বা মুশফিক তাকে ইউজ বেশি করিয়েছে। তো আমার কাছে মনে হয় যে ওভারঅল সব ঠিক আছে। আনলাকি কয়েকটা ডিসিশন আমাদের পরে আসতে পারতো, আম্পায়ার্স কল যদি হতো সেগুলো আউট হতে পারতো। তো যেটা প্রেস কনফারেন্সে শুনলাম যে আসলে আমরা চাচ্ছি যে 160-র মধ্যে অল আউট করতে, তারা চাচ্ছে আবার যে 200। কিন্তু এটা ঠিক, ক্রিকেট খেলার চেজিং অলওয়েজ প্রেসার, বিকজ বিশেষ করে টেস্ট ক্রিকেটের তাও যদি ফিফথ ডেতে, ফোর্থ ইনিংস। এবং সবচেয়ে আমার এই 3টা ইনিংস আমাদের ব্যাটিং দেখে আমার কাছে যেটা মনে হয়েছে, তাদের যে চায়নাম্যান লাক্কান, ওর বল কিন্তু আমরা এখনো প্রপার রিড করছি না ওর হাত থেকে। আমরা পিচের পরে হয়তো বা চেষ্টা করছি যে কোনটা ভিতরে ঢুকবে কোনটা বাইরে যাবে, ওইভাবে খেলার চেষ্টা করছি। আপনি যদি দেখেন ফার্স্ট ইনিংসে আমাদের সৌম্য সরকার যেভাবে আউট হয়েছে, সে কিন্তু টোটালি বিট হয়েছে তার গুগলিতে, সে কিন্তু রিড করতে পারে নাই। তাইজুলও সেম হয়েছে। মোসাদ্দেক অসাধারণ একটা ইনিংস খেলেছে, কিন্তু তাকেও আমি দেখেছি যে টাফ টাইম দিয়েছে। তো আমার কাছে মনে হয় যে আমাদের এই ইনিংসে আর কি আমাদের যখন ব্যাটিং করব আমাদের খুবই কেয়ারফুল তাকে খেলতে হবে। বাংলাদেশের আসলে ব্যাটিং এর পরিকল্পনাটা কি, এটা অবশ্যই আমি আপনার কাছে জানতে চাইবো। সাদ্দেক বলেছেন 160-এর ভেতরে তারা আসলে লিডটাকে বেঁধে রাখতে চায়, এবং করুণরত্নে বলেছেন যে 200 হলে পরে তারা কিন্তু মোটামুটি এটাকে পুঁজি করে ভালো একটা আক্রমণাত্মক ভঙ্গিমায় বোলিংটা শুরু করতে পারবেন। আপনার কাছে কি মনে হচ্ছে যে আসলে পরিকল্পনা কি রকম হওয়া উচিত, এবং বাংলাদেশের আসলে কত রানের মধ্যে শ্রীলঙ্কাকে কালকে সকালে গুটিয়ে দেওয়া উচিত? অবশ্যই আমি তো চাবো যে কালকে 0 রানে 2টা উইকেট পড়ুক, কারণ অবশ্যই যেহেতু আপনার নতুন একটা দিন হবে, হয়তো আর উইকেটটা ভিজাও থাকবে হালকা হালকা, কারণ কাভার দেওয়া আছে, হয়তো বলটা গ্রিপ করবে। আমরা যদি জায়গা মতন আজকে যেভাবে বল করেছি, যত কম রানে যদি 200 হয় সেটাও করা সম্ভব, কিন্তু যেহেতু আমাদের সেকেন্ড ইনিংসে আর কি আমাদের 4th ইনিংসে ব্যাটিং করতে হবে, এবং সেকেন্ড ইনিংসে আমাদের রেকর্ড আসলে অতটা ভালো না। রিসেন্টলি আমরা যতগুলো টেস্ট ম্যাচ খেলছিলাম, এই কারণে আমার কাছে মনে হয়, এবং যেটা এর আগেও বললাম যে আপনার চায়নাম্যান লাক্কানের বল কিন্তু আমরা প্রপার রিড করছি না। আমরা রান করছি, যদিও ফার্স্ট ইনিংসে অলমোস্ট 450 প্লাস রান করেছি, কিন্তু তার বোলিং কিন্তু আমরা অতটা 100% কনফিডেন্স নিয়ে খেলছি না আমার কাছে মনে হচ্ছে। তো এই কারণে মনে হয় যে ডে 5-এ হয়তো ও একটু টাফ টাইম দিতে পারে। এই কারণে আমার কাছে মনে হয় যে আমাদের ব্যাটিং অর্ডারটা একটু চেঞ্জ করা উচিত। আমি ব্যক্তিগতভাবে মনে করি, যেহেতু আমরা যদি দেখি মুশফিকের রেকর্ড, ও 4th ইনিংসে সবচেয়ে হাইয়েস্ট এভারেজ 40 প্লাস এভারেজ, সে যদি ব্যাটিংয়ে নাম্বার 4-এ আসে, আমার কাছে মনে হয় যে আমাদের টিমের বেনিফিট হবে, কারণ সে লাক্কানকে খুব সুন্দর মতন রিড করতে পারছে এখন পর্যন্ত। ফার্স্ট ইনিংসে সে 85 করেছে, 34, এই ম্যাচে 52 করেছে। তো সে কিন্তু কনফিডেন্স লেভেল অনেক হাই রিসেন্টলি তার ব্যাটিং দেখে মনে হচ্ছে। তো আমার মনে হয় যে জাস্ট যত রানই হোক আমাদের, যদি 139ই অল আউট করে দিতে পারি, তাও আমি মনে করি যে মুশফিক নাম্বার 4-এ আসা উচিত কালকের জন্য। তাহলে হয়তো আমার কাছে মনে হয় যে আমাদের কনফিডেন্স লেভেলটা অনেক হাই থাকবে। তারপরে হয়তো সাকিব আছে, সাব্বির এবং মোসাদ্দেক, দুইটাই কিন্তু ইয়াং এবং প্রচুর কনফিডেন্স প্লেয়ার, দুইজনই অনেক অ্যাগ্রেসিভ খেলে। তো এই দুইজনের জন্য আমি মনে করি যে নাম্বার 6-7 পজিশনটা কালকের জন্য পারফেক্ট পজিশন আমার মনে হয়। আসলে এত নিচে পর্যন্ত হয়তো বা বাংলাদেশের ব্যাটিং করার কোনো প্রয়োজন আমরা আশা করি না। অবশ্যই আশা করি না। আমার তো মনে হয় যে আমরা যেভাবে খেলছি এই 3টা ইনিংসে কিন্তু ওপেনাররা কিন্তু অসাধারণ ভিত্তি দিয়েছে। হ্যাঁ, আপনার 3টা ম্যাচে কিন্তু 50 প্লাস আপনার 50 প্লাস আপনার ছিল তাদের দুইটা ব্যাটসম্যান জুটিটা। তো আশা করব যে এই ইনিংসও তারা এইটাই আশা করবো যে তারা কিন্তু
সেট হয়ে আউট হচ্ছে। সৌম্য সরকার 3টা ইনিংসে 50 করেছে, সেটা কিন্তু আমি আশা করব যে এই ইনিংসে যারাই সেট হবে তারা যেন শেষ করে আসে, কারোর জন্য যেন রেখে না আসে যে না আরেক ভাই করবে, এইটা যেন না করে, এইটাই আশা থাকবে। আচ্ছা, আরেকটা বিষয় ভাই, আপনি লক্ষণ সান্ডাকারের কথা বললেন যে এই চায়নাম্যানের বোলিংটাকে আসলে রিড করা বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য বেশ দুরূহ হয়ে উঠেছে। তো ওনাকে যদি আসলে বেশি পরিমাণ নজরে রাখা হয় তাহলে হয়তোবা রাঙ্গানা হেরাত, তিনিও বাহাতি স্পিনের দিক থেকে বিশ্বের লিডিং যারা উইকেট শিকারী রয়েছেন তাদের মধ্যে আসলে সবার উপরে রয়েছেন, তারপরে রয়েছেন ড্যানিয়েল ভেটরি এবং তারপরে বাংলাদেশের সাকিব আল হাসান, সব ফরম্যাটের ক্রিকেট মিলিয়ে উইকেট শিকারীর দিক থেকে বাহাতি স্পিনে। তো তাকেও আসলে সমপরিমাণ নজর দেওয়া উচিত হবে। পাশাপাশি কিন্তু দিলরুয়ান পেরেরাও রয়েছেন, হ্যাঁ প্রত্যেকটা বলারকেই কিন্তু আমরা নজর দিব, কিন্তু হেরাত এবং পেরেরা তাদের বলে কিন্তু ভেরিয়েশন হয়তো পেস ভেরিয়েশন হবে, কিন্তু আপনার লাখানের ভেরিয়েশনটা কিন্তু তার রিস্টের ভেরিয়েশনটা, তার কিন্তু চায়নাম্যান সে লেগ স্পিনার কিন্তু গুগলিটাও খুব ভালো করে। আমরা কিন্তু এই জায়গাতেই আসলে রিড কম করছি। হেরাতকে তো আমরা দেখেই খেলবো, কারণ তার ভেরিয়েশনটা কিন্তু পেস ভেরিয়েশন হবে, হয়তো একটা স্লো বা একটা জোরে হবে, কিন্তু লাখানের কিন্তু ভেরিয়েশনটা রিস্ক থেকে। তো এই কারণে আমার মনে হয় যে আমাদের ওর রিস্কটা ভালো কষ্টসাধ্য হয়ে পড়ে। হ্যাঁ দেখতে হবে, কারণ যেহেতু ডে 5 এর উইকেট হবে এবং আমরা দেখেছি যে গলের উইকেটটা কিন্তু খুব চমৎকার ছিল, কিন্তু আমরা ডে 4 ফিনিশ করেছি অসাধারণ, ডে 5 এ এসে কিন্তু ফার্স্ট হাফ এন আওয়ার কিন্তু আমরা 5টা উইকেট হারিয়ে কিন্তু ম্যাচটা শেষ করে দিয়েছি। ওই ম্যাচটা কিন্তু আমাদের মনে হয়েছিল যে ড্র করা সম্ভব, যেই ধরনের উইকেটটা ছিল। তো এই কারণে আমার মনে হয় যে যেই রানটাই হোক আমি কনফিডেন্ট যে আমাদের ব্যাটসম্যানরা বিশেষ করে টপ অর্ডার খুবই চমৎকার ফর্মে আছে। ইমরুল কায়েজও গিয়ে 30 করেছে। ফার্স্ট ইনিংসে যদি দেখি আমাদের প্রত্যেকটা 7টা ব্যাটসম্যানই কিন্তু রান করেছে। তো অত ওয়ারিড হওয়ার কিছু নাই, কিন্তু যেহেতু এটা টেস্ট ক্রিকেট এবং 4th ইনিংসে ব্যাটিং, তো অবশ্যই আমাদের একটু কেয়ারফুল তো থাকতেই হবে, কিন্তু বক ডাউন হওয়া যাবে না যে না আমরা বক ডাউন খেলবো। বাজে বল ডেফিনেটলি পানিশ করতে হবে, এবং যদি আপনি কয়েকটা বাজে বল পানিশ করতে পারেন তখন কিন্তু তারা এত অ্যাটাকিং করবে না, তারা ডিফেন্সিভও চিন্তা করবে, কারণ ম্যাচটা যত লেন্দি করতে চেষ্টা করবে তারা। আচ্ছা, আসল ভাই আমি ছোট্ট করে আরেকটা কোশ্চেন দিয়ে আসলে শেষ করতে চাইবো, সেটা হচ্ছে গিয়ে আপনি নিজেও শ্রীলঙ্কার মাটিতে খেলেছেন, গলে আপনার একটা অসাধারণ ইনিংস রয়েছে, যেটি আসলে বাংলাদেশের ক্রিকেট যতদিন থাকবে ততদিন পর্যন্ত সবাই আসলে মনে রাখবে। তো আপনার জায়গা থেকে, আপনার অভিজ্ঞতার জায়গা থেকেই ছোট্ট করে জিজ্ঞাসা করতে চাইবে এক কথাতে, কালকের ম্যাচের ভবিষ্যৎ আপনি কি দেখছেন? অবশ্যই বাংলাদেশ উইন করবে, এটাই আমি আশা করব, এবং সম্ভব, কারণ এতদিন ধরে আমরা খেলছি, লাস্ট 10-11 বছর ধরে আমাদের এই টিমে 3-4 জন ক্রিকেটার আছে যে 11 বছর ধরে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছে। তো আমি আশা করব তারাই এই ম্যাচটা বের করে আনবে, কারণ আপনারা যদি ফার্স্ট ইনিংসে কিন্তু মুশফিক এবং সাকিবের অসাধারণ এবং মোসাদ্দেকেরও চমৎকার একটা 50 ম্যাচটা কিন্তু আমাদের কাছে নিয়ে এসেছে। তো আমার বিশ্বাস যে আমরা ম্যাচ জিতবো ইনশাআল্লাহ। আশরাফুল ভাই, আপনার মতন আসলে কালকে বাংলাদেশের অগণিত ক্রিকেট প্রেমীরাও অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকবেন সেই পিচ আর ওভালের দিকে, যেখান থেকে হয়তো বাংলাদেশ তাদের টেস্ট ক্রিকেটে 9ম জয়টা তুলে আনতে পারবে। এত রাতে আমাদের স্টুডিওতে আসার জন্য আপনাকে অসংখ্য আপনাকে ধন্যবাদ। খেলার সময় আরো থাকছে নিশান ট্রফির ট্যুরের অংশ নিতে বাংলাদেশে এখন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি সাধারণের প্রদর্শনের জন্য উন্মুক্ত করা হয়েছে রাজধানীর যমুনা ফিউচার পার্কে। লা লিগায় বিলবাওকে হারিয়ে পয়েন্ট টেবিলে অবস্থা আরো মজবুত করল রিয়াল মাদ্রিদ। ইংলিশ লিগে জিতেছে চেলসি, হোঁচট খেল আর্সেনাল। তিন বিভাগেই ভালো খেলে ওয়ানডে সিরিজে জয় তুলে নিতে চায় বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে অংশ নিতে দেশ ছাড়ার আগে এমনটাই জানিয়েছেন টাইগারদের ওয়ানডে ও টি-20 অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তার সঙ্গে যোগ দিয়েছেন নুরুল হাসান সোহান, শুভাগত হোম এবং প্রথমবারের মতো দলে ডাক পাওয়া সানজামুল ইসলাম। সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি থাকলেও আপাতত সেই টুর্নামেন্ট নিয়ে দলের কোনো ভাবনা নেই বলেও জানান টাইগার দলপতি। কলম্বোয় সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে জয়ের সুবাতাস পাচ্ছে বাংলাদেশ। লঙ্গার ভার্সনের ক্রিকেটে উন্নতির গ্রাফটা ভালোই দৃশ্যমান টাইগারদের। তবে একদিনের ক্রিকেটে বাংলাদেশ এখন সমীহ জায়গা নিয়ে একটি দল। সবশেষ নিউজিল্যান্ডে ওয়ানডে সিরিজ হারলেও এর আগে দেশের মাটিতে বড় দলের বিপক্ষে টানা জয় পায় বাংলাদেশ।
That's a very শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের 16 সদস্যের দলের একটি বড় অংশ আছে টেস্ট দলের সঙ্গে। তবে ইনজুরি কাটিয়ে ফেরা বাংলাদেশের রঙিন জার্সির অধিনায়ক মাশরাফি সহ 4 ক্রিকেটার এবার যোগ দিচ্ছেন শ্রীলঙ্কায়। ভালো ক্রিকেট খেলেই সিরিজ জয়ের প্রত্যয় ব্যক্ত করলেন অধিনায়ক মাশরাফি। পাশাপাশি নিজের ফিটনেসের উন্নতির কথাও জানালেন বাংলাদেশের ওয়ানডে ও টি-20 অধিনায়ক। যে কয়েকটা সিরিজ এর আগে জিতেছি আমরা ওভারঅল ম্যাক্সিমাম জায়গাগুলো ভালো খেলেছি। যেগুলো হেরেছি দেখবেন যে 3 ডিপার্টমেন্টেই আমরা খারাপ করেছি, লাইক নিউজিল্যান্ডে। সো আমার কাছে মনে হয় যে ওভারঅল আমাদের যে টিম, আমাদের ওভারঅল সব জায়গায় আমরা যদি ভালো করতে পারি তাহলে আমাদের জেতা সম্ভব। আগের থেকে ভালো, ইনশাল্লাহ ওইখানে যে আরও একটা প্র্যাকটিস ম্যাচ খেলতে পারবো, কয়েকদিন প্র্যাকটিস করতে পারবো। সো চেষ্টা করব বেস্ট ফিটনেস নিয়ে খেলতে। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আলাদা করে না, এই সিরিজটা অবশ্যই আমাদের ভালো করা জরুরি। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পাওয়া সানজামুল ইসলাম সহ নুরুল হাসান ও শুভাগত হোমও আছেন এই দলে। ব্যাটিং ও বোলিংয়ে নিজেদের সেরাটা দিয়ে ওয়ানডে সিরিজ জয়ে ভূমিকা রাখতে চান টাইগাররা। ফার্স্ট ম্যাচ আমার জন্য অনেক একটা বিগ চান্স ভালো করার, সো আমার চেষ্টা থাকবে ভালো করার। ওয়ানডেতে আমরা এটা খুব ভালো সাইড, তো লাস্ট কাপল অফ ইয়ার আমরা খুব ভালো খেলতেছি ওয়ানডে ক্রিকেটে, আর ইনশাল্লাহ লক্ষ্য থাকবে ভালো কিছু করার। চলতি মাসের 25 তারিখ ডাম্বুলায় প্রথম ওয়ানডে দিয়ে সিরিজ শুরু করবে বাংলাদেশ। একই ভেন্যুতে দ্বিতীয় ওয়ানডে খেলবে 28 তারিখ এবং কলম্বোয় সিরিজের শেষ ম্যাচে মাঠে নামবে টাইগাররা। শামীম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। কয়েক মাস পরেই শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি, তাই মাঠের লড়াই শুরুর আগে আসরের ট্রফি বেরিয়েছে অংশগ্রহণকারী দেশ ভ্রমণে। সেই ধারাবাহিকতায় 3 দিনের সফরে ঢাকায় এখন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। আইসিসি বিশ্বকাপের পর সবচেয়ে বড় এই আসরে দীর্ঘ 11 বছর পর অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। সমর্থকদের প্রত্যাশা, প্রদর্শনীর জন্য ট্রফিটি আসলেও একদিন চ্যাম্পিয়ন্স ট্রফি জয় করে নিয়ে আসবে সাকিব মুশফিকরা। 1998 সালে ঢাকায় অনুষ্ঠিত নকআউট ট্রফি বা মিনি বিশ্বকাপ নামে যে আসরের যাত্রা হয়েছিল, কালের পরিক্রমায় তাই এখন চ্যাম্পিয়ন্স ট্রফি। এর আগে যেখানে অংশ নিত টেস্ট খেলুড়ে দেশগুলো, তবে 2006 সালের পর তা বদলে গিয়ে পরিণত হয় ওয়ানডের বিশ্ব র্যাঙ্কিংয়ে শীর্ষ 8 দলের টুর্নামেন্টে। সেই চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসর বসতে যাচ্ছে ইংল্যান্ড ও ওয়েলসে। আর দীর্ঘ 11 বছর পর আবারও চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে বাংলাদেশ। জুনের 1 তারিখ থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপের পর সবচেয়ে বড় এই আসরের ট্রফি বেরিয়েছে অংশগ্রহণকারী দেশ ভ্রমণে। সেই ধারাবাহিকতায় ঢাকায় এসে পৌঁছেছে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা, যা প্রদর্শিত হচ্ছে রাজধানীর একটি শপিং মলে। যে শিরোপার অন্যতম দাবিদার হিসেবে বাংলাদেশ খেলতে নামবে, সেই অনিন্দ্য সুন্দর ট্রফি দেখতে টাইগার সমর্থকদের আগ্রহ যে একটু বেশি থাকবে তা বলার অপেক্ষা রাখে না। তাই কাছ থেকে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা দেখার সুযোগ যাতে হাতছাড়া না হয়, তাই সকাল থেকেই দর্শনার্থীদের ভিড় জমে ওঠে ট্রফি প্রদর্শনী স্থানে। এমন সুযোগ পেয়ে তাই আনন্দিত ক্রিকেট ভক্তরাও। প্রথমবারের মতো যেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফিটা এসেছে, আমাদের দেখার সৌভাগ্য হয়েছে, কারণ আমরা অনেকে পারি না সেই জায়গাগুলোতে যে ট্রফিটা দেখার। বাংলাদেশ চ্যাম্পিয়ন ট্রফি দেখে খুব ভালো লাগছে, আশা করি বাংলাদেশ ভালো করবে। এদিকে দীর্ঘ সময় পর বাংলাদেশ অংশ নিলেও ওয়ানডে ক্রিকেটে টাইগারদের সাম্প্রতিক পারফরমেন্স স্বপ্নবাজ করে তুলছে সমর্থকদের। তাদের প্রত্যাশা শুধু প্রদর্শনীর জন্য নয়, একদিন চ্যাম্পিয়ন্স ট্রফি জয় করে ঘরে নিয়ে আসবে সাকিব মুশফিকরা। ন্যাচারাল ক্রিকেট যেটা যদি বাংলাদেশ ওটা দিতে পারে, ইনশাল্লাহ অবশ্যই আমরা ভালো কিছু করবো। এর আগে আমরা ইংল্যান্ডের মাটিতে অস্ট্রেলিয়াকে হারাই, তো হোপফুলি আমরা অনেক এক্সাইটেড যে আমরা ভালো কিছু করতে পারবো আইসিসির ট্রফিটাতে। ইভেন আমাদের দেশের ছেলেরাও যথেষ্ট ম্যাচিউর বর্তমানে ক্রিকেটে। ট্রফিটা ভাইয়া আমাদেরই, জাস্ট ওখানে আছে, কিছুদিন পর আমরাই নিয়ে আসবো। হারলেও আমরা, জিতলেও আমরা, কিন্তু আমাদের সবসময় চেষ্টা করতে হবে যেন আমরাই জিতি। 3 দিনের ঢাকা সফর শেষে 20 মার্চ শ্রীলঙ্কায় যাবে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা। নিয়ামতুল্লাহ বাবু, সময় সংবাদ, ঢাকা। ঢাকা প্রিমিয়ার লিগের খবর শেষ হলো দলবদলের নির্ধারিত সময়। প্রথম দিন 87 জন আর দ্বিতীয় দিন রেজিস্ট্রেশন করলেন 59 জন ক্রিকেটার। আগের মৌসুমে হতাশা ভুলে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশার কথা জানান ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান ব্রাদার্স ও প্রাইম দোলেশ্বরের ক্রিকেটাররা। এদিন বাদ্যবাজনা আর স্লোগানের ঐতিহ্য ধরে রেখেই দল বদলে আসে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আবাহনী। এদিকে শ্রীলঙ্কা সফরে থাকা পুলভুক্ত জাতীয় দলের ক্রিকেটারদের জন্য রেজিস্ট্রেশনের সময় উন্মুক্ত থাকছে বলে জানিয়েছে সিসিডিএম। প্রিমিয়ার লিগের দলবদলের প্রথম দিন সিসিডিএম অফিসে দেশের ক্রিকেট তারকাদের যে মেলা বসেছিল, সে হিসেবে দ্বিতীয় দিনটি থাকলো কিছুটা শান্তই। শেষ বিকেলে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের একঝাঁক ক্রিকেটারের পদার্পণে মুখর হলো সিসিডিএম। অভিজ্ঞ ব্যাটসম্যান শাহরিয়ার নাফিস, আরাফাত সানি, মার্শাল আইয়ুবদের নিয়ে সাজানো হয়েছে দল। এদিকে অলোক কাপালি, জুনায়েদ সিদ্দিকী ও রবিউল ইসলামরা রেজিস্ট্রেশন করেছেন ব্রাদার্স ইউনিয়নের পক্ষে। আর শামসুর রহমান শুভ, রনি তালুকদার, জুবায়ের হোসেন লিখন, সাজেদুল ইসলামদের নিয়ে দল সাজিয়েছে ঐতিহ্যবাহী মোহামেডান। আগের মৌসুমে
মৌসুমের হতাশা কাটিয়ে ওঠার প্রত্যয় মতিঝিল জায়ান্টের। এই বছর আমাদের যে টিমটা সেটা ইয়াং সাইড মিলে এক্সপিরিয়েন্স, অনেক বছর ক্রিকেট খেলেছে একসাথে অনেক জায়গায়, তো আমার মনে হয় টিমটা খারাপ হয়নি। সবাই যদি আমরা একটা টিম অনুযায়ী খেলতে পারি তাহলে আমার মনে হয় খুব ভালো রেজাল্ট হবে। প্লেয়াররা সবাই খুব স্বাচ্ছন্দ্য বোধ করছে এবং যার যার ইচ্ছা মতো টিম বেছে নিতে পেরেছে এবং পারিশ্রমিকের ব্যাপারেও তারা আপনার নেগোসিয়েশন করতে পারছে। তো একজন প্লেয়ার হিসেবে আমি খুবই খুশি। তবে দিনের মূল আকর্ষণ ছিল আবাহনীকে ঘিরে। একে তো বর্তমান চ্যাম্পিয়ন, তার উপর দলবদলে আসার একটা রীতি আছে তাদের, সেটির ব্যতিক্রম হলো না এবারও। বাদ্যের তালে ফুল ছিটিয়ে আগমন হলো আকাশী নীলদের। মিষ্টি বিতরণের সঙ্গে চলল স্লোগান। মিঠুন আলী, সাইফ হাসান, আফিফ হোসেনরা করলেন রেজিস্ট্রেশন। শ্রীলঙ্কা সফর শেষে দেশে ফিরে যোগ দেওয়ার কথা তামিম মাহমুদুল্লাহ সৈকতদের। নর্মাল মানুষের কাছে ঈদ যেমন, ক্রিকেটারদের কাছে দলবদলটা আসলে ওই রকমই অনেকটা। বাংলাদেশের সবচেয়ে বড় টিম আবাহনী, তাদের হয়ে আমি খেলতে পারছি, এজন্য আমি নিজেকে গর্বিত মনে করছি। রেজিস্ট্রেশন শেষে এই মৌসুমের জন্য ডিপিএল এর নিয়ম কানুনগুলো স্পষ্ট করেছে সিসিডিএম। যারা পুলে আছে তারা প্রত্যেকে ফ্রি প্লেয়ার হিসেবে ট্রিট হবে। তো তারা আসার পরে তাদের যেই দলের সঙ্গে তাদের কথাবার্তা হয়, যেই দল অফিসিয়ালকে তারা টোকেন দিবেন, তারা সেই দলের বলে প্লেয়ার বলে গণ্য হবে। বৃষ্টির কারণে কোনো খেলা বন্ধ হয়, সেই ক্ষেত্রে সেই খেলাটা আম্পায়ারদের সিদ্ধান্ত ক্রমে এবং বাইলজ অনুযায়ী যেটা ফলো আপ হবে, যে সিদ্ধান্ত আসবে সেই অনুযায়ী পরের দিন খেলাটা করাবে। জাতীয় দলের ক্রিকেটারদের ব্যস্ত সূচি থাকায় এ মৌসুমে ডিপিএল এর অধিকাংশ ম্যাচ তাদের ছাড়াই মাঠে গড়াবে। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। নতুন ফুটবলার তুলে আনতে এবার পেশাদার ফুটবল লিগে বিদেশি কোটায় আনা হয়েছে পরিবর্তন। 3 জনের পরিবর্তে এই মৌসুম থেকে প্রতিটি ক্লাবে বিদেশি খেলোয়াড় খেলতে পারবেন 2 জন করে। বাফুফের এই সিদ্ধান্তের ফলে দেশীয় ফুটবলাররা আরো বেশি সুযোগ পাবে বলে মনে করছেন দেশীয় খেলোয়াড়রা। তবে হঠাৎ করেই এমন সিদ্ধান্ত নেওয়ায় বিপাকে পড়তে হবে ক্লাবগুলোকে, এমনটাই মনে করছেন ক্লাব কর্তৃপক্ষ। দেশের ফুটবল মানেই রাজ্যের হতাশা। বৈশ্বিক র্যাঙ্কিংয়ে বর্তমানে বাংলাদেশ আছে ইতিহাসের সর্বনিম্ন স্থানে। ঘরোয়া ফুটবল কাঠামোও চলছে অনেকটা নড়বড়ে অবস্থায়। এমন পরিস্থিতিতে ফুটবলের উন্নয়নে ফেডারেশনের কর্তা ব্যক্তিরা শুনিয়ে যাচ্ছেন নানা আশার কথা। দীর্ঘদিন থেকে পেশাদার লিগে বিদেশি ফুটবলারদের দাপটে দেশের ফুটবল ভুগছে স্ট্রাইকার ও ডিফেন্ডার সংকটে, যার ফলস্বরূপ ভুটান ও মালদ্বীপের বিপক্ষে নাস্তানাবুদ হয়েছে বাংলাদেশ। আগে বাংলাদেশের শীর্ষ ঘরোয়া লিগে খেলতে পারতেন 3 বিদেশি ফুটবলার, এবার পেশাদার লিগে দৃশ্যমান পরিবর্তন এনেছে বাফুফে। 3 জনের পরিবর্তে এ মৌসুম থেকে 2 বিদেশি খেলতে পারবেন প্রতিটি ক্লাবের হয়ে, আর রেজিস্ট্রেশন করতে পারবেন 3 বিদেশি। এমন সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে মনে করছেন খেলোয়াড়রা। লোকাল প্লেয়ার একজন বেশি খেলতে পারবে, এটা আমাদের জন্য ভালো, কারণ আমাদের ন্যাশনাল টিমে বেশিরভাগ সময় দেখা যায় যে আমাদের স্ট্রাইকিং জোনে ফরেন প্লেয়ার থাকে, লোকাল প্লেয়ারগুলো ভালো ভালো প্লেয়ারও রিজার্ভ বেঞ্চে বসে থাকে। এখন 10 জন খেলতে পারবে, এতে করে আমাদের খেলার উন্নতি হবে। ম্যাচ আসলে প্র্যাকটিস আর ম্যাচ দুইটা আলাদা জিনিস। ম্যাচ যদি খেলোয়াড় খেলে তাহলে সে ওখান থেকে অনেক কিছু শিখতে পারে। বিদেশি ফুটবলার কমানোর দীর্ঘদিনের দাবিকে বাস্তবায়ন করায় দেশের ফুটবলে একটি নতুন অধ্যায়ের সূচনা বলে মনে করছেন রহমতগঞ্জের কোচ কামাল বাবু। তবে হঠাৎ করে এমন সিদ্ধান্ত না নিয়ে আরো আগে পেশাদার লিগের কাঠামো দিয়ে দিলে বিভ্রান্তিতে পড়তে হতো না ক্লাবগুলোকে। হঠাৎ করে বললেন যে 2টা প্লেয়ার খেলতে পারবে, বাকিরা বেশি প্লেয়ার খেলতে পারবে না, সেটা হয়তো বড় টিমগুলি যারা চ্যাম্পিয়নশিপ ফাইটের জন্য টিম করে তাদের জন্য একটু ব্যথার কারণ হতে পারে। কারণ তারা তো সিজন শুরু হওয়ার আগে একটা পরিকল্পনা নিয়ে রাখে যে আমি এইসব জায়গায় বিদেশি প্লেয়ার খেলাবো, আমি এরকম টিম করব, তো তাদের জন্য এটা অসুবিধার কারণ। এই সিদ্ধান্তের মধ্য দিয়ে দেশের ফুটবলে মানসম্পন্ন ফুটবলার বেরিয়ে আসবে বলেও মনে করছেন তিনি। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। এবার আন্তর্জাতিক ক্লাব ফুটবলের খবর। প্রথমেই যাব লা লিগার খবরে। অ্যাথলেটিক বিলবাওকে 2-1 গোলে হারিয়ে লা লিগায় পয়েন্ট টেবিলে শীর্ষস্থান আরো মজবুত করল রিয়াল মাদ্রিদ। ম্যাচে রিয়ালের হয়ে গোল করেছেন বেনজামা ও কাসেমিরো। বিলবাওয়ের হয়ে একটি গোল পরিশোধ করেছেন আদুরিজ। বিলবাওয়ের মাঠ সান ম্যামেস বাড়িয়ায় ক্রিস্টিয়ানো রোনালদোর অ্যাসিস্ট করা বল, সেই গোল হজম করে অবশ্য বেশিক্ষণ অপেক্ষা করেনি মাদ্রিদিস্তানরা। বিলবাওয়ের সমতা আনার মিনিট 3 পর এদিকে ইপিএল এ জয়ের ধারা অব্যাহত রেখেছে টেবিল টপার চেলসি। স্টোক সিটিকে 2-1 গোলে হারিয়ে টেবিলের শীর্ষস্থান আরো মজবুত করল ব্লুজরা। অন্যদিকে জয়ের ধারায় ফিরতে পারেনি আর্সেনাল। পয়েন্ট টেবিলে পিছিয়ে থাকা ওয়েস্ট ব্রমের কাছে তারা হেরেছে 3-1 গোলে। ভারত অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজের খবর। রাঁচিতে সিরিজের 3য় টেস্টের 3য় দিন শেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে 91 রানে পিছিয়ে রয়েছে ভারত। সফরকারীদের দেয়া 451 রানের বিশাল সংগ্রহের জবাবে চেতেশ্বর পূজার আর অপরাজিত 130 রানে অনেকটা ভালো অবস্থানে রয়েছে ভারত। দিন শেষে স্বাগতিকদের সংগ্রহ 6 উইকেটে 360 রান।
আগের দিনের 1 উইকেটে 120 রান নিয়ে তৃতীয় দিনের শুরু থেকে দেখে শুনে খেলতে থাকেন পূজারা ও বিজয়। দুই ব্যাটসম্যান মিলে করেন 102 রানের পার্টনারশিপ। 82 রান করে ওকিফের বলে আউট হবার আগে বিজয় পূরণ করেন নিজের ক্যারিয়ারের 15তম অর্ধশতক। অন্য প্রান্তে অস্ট্রেলিয়ার গলার কাটা হয়ে থাকেন মুরলী বিজয়। তৃতীয় উইকেটে আসা অধিনায়ক বিরাট কোহলিকে নিয়ে খুব বড় জুটি করতে পারেননি তিনি। 6 রান করে ফেরেন কোহলি, এরপর রাহানেকে নিয়ে ম্যাচের হাল ধরেন। পরে নায়ার ও অশ্বিন দ্রুত ফিরে গেলে কিছুটা চাপে পড়ে স্বাগতিকরা। তবে এরই মধ্যে নিজের টেস্ট ক্যারিয়ারের 11তম শতক তুলে নিয়েছেন পূজারা। 130 রানে পূজারা ও 18 রান নিয়ে 74 দিনের খেলা শুরু করবে ভারত। অস্ট্রেলিয়ার হয়ে কামিংস নিয়েছেন 4টি উইকেট। গতি আর দারুণ বৈচিত্র্যের কারণে বাংলাদেশের ক্রিকেটে তিনি হয়ে উঠেছেন স্পিড স্টার। ক্রিকেট ক্যানভাসের বাইরেও গতির ঝড় তুললেন তিনি। দর্শক, বলা হচ্ছে টাইগারদের ফাস্ট বোলার তাসকিন আহমেদের কথা। এই স্পিড স্টার এবার পাহাড়ের বুকে হলিউড ছবির কায়দায় সাইকেল চালিয়েছেন দুর্বার গতিতে। মূলত তাসকিন একটি বিজ্ঞাপনে এমনটাই করেন। দর্শক, খেলার সময় শেষ করার আগে দেখে নেব তারই এক ঝলক। দর্শক, খেলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। Oh, is that taken? Is that out? It is. Dhananjay Silva goes. That has to be close. Yes, it's given. মুস্তাফিজ সাকিবদের বোলিং নৈপুণ্যে কলম্বো টেস্ট নিয়ন্ত্রণে টাইগারদের। শ্রীলঙ্কার লিড 139 রান, হাতে আছে 2 উইকেট। ইতিহাস রচনা করার সংকল্প মোসাদ্দেক সৈকতের। আমরা চেষ্টা করব 160-এর মধ্যে ক্লোজ করার। যদি আমরা 160-এর মধ্যে তাদের অল আউট করতে পারি, সেটা আমাদের জন্য খুব একটা ডিফিকাল্ট হবে না জেতাটা। শততম টেস্টে বাংলাদেশ ক্রিকেট দলের সামনে জয়ের সুযোগ। দর্শক, এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আর খেলার জগতের সব খবর, সর্বশেষ খবর জানতে সঙ্গে থাকুন সময়।